ওসমান হাদির মৃত্যুকে এক ধরনের লস মনে করি, আনটাইমলি মনে করি, নিষ্ঠুর মনে করি এবং তাকে গুলি করে পালিয়ে যে যারা যেতে পেরেছে ব্রড ডেলাইটে গুলি করে, সেইটাকে আমি তাকে ধরতে না পারার জন্য আমি আসলে সরকারকেও দায়ী করি। ব্রড ডেলাইটে গুলি করে একজন পালিয়ে যাবে, তাকে সরকার এখনো ধরতে পারে নাই, সে কোথায় পালিয়ে গেছে আমরা তা জানি না, এটার জন্য আমি সরকারকে দায়ী করি। আমি আসলে আপনার মন্তব্য শুনতে চাই মঞ্জু ভাই, এবং একই বিষয়ে আমি ডক্টর সায়ন্তকেও শুনতে চাই। জনাব খালিদ মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আসলে তো ঠিক আপনার এই শোতে যখন ঢুকবো আমার শরীরটা ভালো না, গত কয়েকদিন থেকে যখনই ঢুকবো সেই মুহূর্তেই আমার কাছে খুবই অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফোনে সেই দুঃসংবাদটা জানানো হলো। আপনি তো জানেন যে আমরা গত কয়েকদিন থেকে আমরা খুবই বেদনাহত ছিলাম এবং আমরা কি যে সময় পার করেছি, মানে গত কয়েকটা দিন নানা স্তরের পর স্তর, ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনার এভার কেয়ার হসপিটাল থেকে সিঙ্গাপুর থেকে গত মানে কয়েকদিন থেকে আমরা ভাবছিলাম যে তাকে কোনোভাবে সেভ করার জন্য আরো কোনো বেটার মানে সেন্টারে নেওয়া যায় কিনা। মানে বিশ্বাস করেন, আমরা মানে চোখের সামনে দিয়ে এরকম একটা ঘটনা, যার উপরে ঝুঁকি ছিল, যাকে হত্যা করার জন্য হুমকি দেওয়া হয়েছে, সেটা সবাই জানে, সরকার জানে, রাষ্ট্র জানে, মিডিয়া জানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে, এই সব কিছুর সামনে তাকে গুলি করা হলো। এবং আপনি যেভাবে বললেন যে গুলি করার পরে খুনিরা পালিয়েও গেল এবং তাকেও আমরা বাঁচাতে পারলাম না। এই দায় বাংলাদেশ অতীতে কখনো এরকম মানে কোনো মৃত্যু বা কোনো ঘটনা দেখেছে কিনা, মিলবে কিনা আমি জানি না, হয়তো দুই একটা মিলতে পারে, কিন্তু এই যে একটা ঝুঁকি, এবং নির্বাচন ঘোষণার পূর্ব পর্যন্ত আমরা জানি যে তফসিল ঘোষণার পরে বাংলাদেশ 3 স্তরের নিরাপত্তায় চাদরে ঢেকে যাবে, মানে ব্যাপক ধরনের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভূমিকায় যাবে, এ ধরনের অনেক কথা আমরা শুনেছি। এবং সরকারের কাছ থেকে ওনারা নিরাপদ নির্বাচনের চাইতে ওনারা বারবার যেটা বলেন যে উৎসব মুখর নির্বাচন হবে। এটা কি মৃত্যুর উৎসব? এটা কি মানে আমাদের বুক না ভেঙে যাওয়ার মঞ্জু ভাই, উৎসবের আমরা নির্বাচন? ইলেকশনটা নিয়ে কথা বলবো, কিন্তু আপনি আমাকে একটু বলেন তো মঞ্জু ভাই, আমি ধরেন ডক্টর সায়ন্তকেও আমার একই জিজ্ঞাসা। বাংলাদেশের সড়কগুলো এখন, বিশেষ করে ঢাকা শহরের সড়কগুলো এখন সিসি ক্যামেরার আওতায় আসে। প্রকাশ্য দিবালোকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একজনকে গুলি করে পালিয়ে যাওয়া, মানে তারপরে অন্ততপক্ষে সীমানা পার হইতে হইলেও তার 13-14 ঘন্টা সময় পাওয়া গেছে। বাংলাদেশে 9টা-10টা কম্পিটেন্ট গোয়েন্দা সংস্থা আছে। মানে এটা কি, এটা কেমনে সম্ভব? এবং আপনি যে নিরাপত্তার ঝুঁকির কথা বললেন, সেই নিরাপত্তার ঝুঁকি এখন, এটা তো প্রতিটা লোক নিজের অনিরাপদ মনে করবে যার চেহারা, মানে এটা মঞ্জু ভাই আপনি তো খুব ভালো করে জানেন যে আমরা অনিরাপদ অনেকদিনই মনে করছি, কিন্তু কিছুটা নিরাপত্তা আমরা বোধ ছিল যখন সূর্যের আলো আছে, মানুষজন আছে, আমাদেরকে মনে হয়েছে যে না, আমরা এরকম করে করলে এটা হবে না। এইটা কি প্রেসিডেন্স হইলো এবং সরকার এটা কি দেখাইলো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে, মানুষ তো অপরাধ প্রবণ, অপরাধ করবে, কিন্তু ও যে পালায় গেল বা পালায় গেল বলে আমরা শুনলাম, আমরা তো হ্যাঁ, এই সরকারকে দেখেন কেমনে দেখেন এটা কেমনে সম্ভব? দেখেন খালেদ ভাই, আমরা কিন্তু চরম অনিরাপদ অবস্থায় গত 10-12টা বছর কাটিয়েছি আমরা, হ্যাঁ। এবং লাস্ট যে সময়টা আমরা কাটিয়েছি, আমি যখন অনিরাপদ থাকি তখন কিন্তু আমি আমার একটা নিজস্ব ঝুঁকি ব্যবস্থা নেই। এবং সেই অনিরাপদটা কি ছিল দেখেন, আমরা যখন আওয়ামী লীগ পিরিয়ডে অনিরাপদ ছিলাম, সে অনিরাপত্তা ছিল পুলিশ থেকে, সে অনিরাপত্তা ছিল যে আমাদেরকে কেউ তুলে নিয়ে চলে যাবে, আমাদের রাতের বেলায় গভীর রাত্রে এসে বাসা থেকে তুলে নিয়ে যাবে। বেসিক্যালি আমরা বেশি শঙ্কিত ছিলাম হচ্ছে পুলিশ, মানে মানে সরকারি বাহিনীর দ্বারা। এন্ড সেকেন্ডারি স্টেজে ছিল ছাত্রলীগের গুন্ডা পান্ডা বা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা, এটা ছিল সেকেন্ডারি স্টেজ। এখনকার যে স্টেজটা আপনি দেখেন, একটা হচ্ছে প্রকাশ্যে আপনাকে হুমকি দেওয়া হচ্ছে এবং আবার রাষ্ট্র আবার বলছে আমি আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি। আচ্ছা, সেই জায়গায় ধরে নিলাম যে তারা আরো গভীর ষড়যন্ত্র করে তার কাছে গিয়ে একেবারে একটা মাস্টার প্ল্যান করে তাকে হত্যা করলো। হত্যা করার পর কিছুক্ষণের মধ্যেই জানা গেল কারা হত্যা করেছে। এরপরে মোটরসাইকেল বদল, তারপরে একটার পর একটা জায়গা না বদল, মঞ্জু ভাই, এইসব সিন গল্প আমাদের, বদল। এইসব গল্প তো আমরা পুলিশের কাছ থেকে শুনতে চাই। এইসব গল্প তো আমরা সাংবাদিকের কাছে শুনতে চাই না। মোটরসাইকেল সেটাই বদল আমার করছে কথা নাকি হচ্ছে। কি করছে সেটা তো একটা পুলিশ বলবে। পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইসা বললো যে 50 লাখ টাকা পুরস্কার দিব।
মানে আশ্চর্য ঘটনা, না, মানে এই এই সিসি এই এই ক্যামেরায় ঘটনার দেখা পরে যাচ্ছে যে একটা এই গুলি করে ঘটনার পরে জি এই ঘটনার পরে বাংলাদেশের গোয়েন্দা, বাংলাদেশের পুলিশ ব্যবস্থা নাই, এটা ডিক্লেয়ার করা হোক, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে চলবো। খালেদ ভাই, আমরা কিন্তু মানে বাংলাদেশের মানুষ তো এমনি জান হাতে নিয়েই চলে। ধরেন আমাদের সড়ক নিরাপত্তা কি আছে বলেন? আমরা তো এবং কেউ সরকার সরকার তখন বলল যে আপনাদের যারা প্রার্থী আছেন আপনাদেরকে একটা করে পিস্তল দিয়ে দিবে, আবেদন করলে আপনারা নিরাপত্তা নিয়ে চলবেন, আপনারা একজন আরেকজনকে গুলি করতে করতে থাকবেন। এই হচ্ছে সরকারের অবস্থা। সরকার বলুক যে আপনাকে সরকার নাই, আমি আপনার সাথে একমত, সরকার বলুক যে সরকার নাই, এটা ভালো কথা হ্যাঁ তো, হ্যাঁ, এটা ভালো কথা সরকার তো, বলুক যে সরকার নাই, সরকার এটা বলুক ভালো যে কথা আপনাদের যার যার নিরাপত্তার দায়িত্ব আপনারা নেবেন। আমরা দিবেন। তো ভাই, আমরা তো সরকারের কাছে এই যে আজকে আজকে 4-5 দিন গেল সবাই বলছে আমাদেরকে মেসেজ করে যে আপনাদের জীবন ঝুঁকিপূর্ণ। আমরা তো জানি সেটা। আরে ভাই, এই ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে তো আমরা চলছি, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। কথা হচ্ছে আপনি এটা বলবেন কেন যে 3 স্তরের নিরাপত্তা নিয়েছেন? আপনি এটা প্রত্যাহার করেন ভাই। আপনি বলেন যে ভাই এই এরকম সিচুয়েশনে আমরা আমরা নিরাপত্তা দিতে পারছি না। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা রাইট। করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ভাই এখানে একে অপরকে ব্লেম করে কোনো লাভ নাই। আমাদের পুলিশের মধ্যে প্রচন্ড আত্মবিশ্বাসের অভাব, আমি কাউকে ব্লেম করব না। আমি আজকে এত ব্যথিত, আজকে হৃদয়টা এত ভগ্ন, আমি এখানে ক্ষোভও প্রকাশ করার আমি মানে এবং আমার কাছে আপনার যেটা আমার আমার কাছে যেটা আরো আপত্তিকর সেটা হচ্ছে যে হাদিকে গুলি করে ও যখন মানে কি বলে এটাকে জীবন মৃত্যুর সঙ্গে লড়তেছে, তো আর 1 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম যে দোষারোপের রাজনীতি। আরে আরে ওসমান হাদি তো বিপ্লবী, ও তো সবার এগেস্টে বলছে, এনসিপির এগেস্টে আরো কড়া কড়া কথা বলছে। বলছে না, ও অবশ্যই ও বলছে। হচ্ছে জামাতের এগেস্টে বলছে, ও এনসিপির এগেস্টে বলছে, ও বিএনপির এগেস্টে বলছে, ও বাংলাদেশের সরকারের এগেস্টে বলছে, ও বাংলাদেশের যারা বাম ডান সাংবাদিক আমার এগেস্টে বলছে, ও সবার এগেস্টেই বলছে। তো দোষারোপের রাজনীতিটা করা দরকার নাকি যারা তারা গুলি করে চলে গেছে তারা দরকার? প্রথম প্রতিক্রিয়া হইলো এটা অমুক করছে, সেটা তমুক করছে, এগুলি কি মঞ্জু ভাই? এই এই জিনিসগুলো, এইটা তো আমি আমি সবসময় বলি যে এই ওসমান হাদির মৃত্যু আমাদের জন্য কি শিক্ষা দিল, আমাদের জন্য কি লেসন, আমরা আসলে এখান থেকে কি শিখলাম, এটা কেউ আমরা করি না। আমরা দোষারোপের রাজনীতি করি। আমরা এখন ধরেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে আমার ক্ষোভ প্রকাশেরও মানে রুচি হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে আমি বলছি, কারণ আমরা শুধু চাই যে আমরা লড়াই করে বেঁচেছি, লড়াই করেই থাকবো ভাই। মানুষ এই যে সমুদ্রের পাশে যারা এই ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় থাকে, ওরা ওরা ওটা প্রস্তুতি নিয়ে থাকে না। আমাদেরকে এত আশ্বাস দেওয়া তো দরকার নাই। আমাদেরকে এত উৎসব মুখর রাজনীতি, উৎসব মুখর নির্বাচন, খুব 4 স্তরের নিরাপত্তার গল্প শোনানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওয়াস্তে আমি সরকারের কাছে অনুরোধ করবো, এগুলো এই বাগাড়ম্বর বাদ দেন। আপনারা জানাই দেন যে আমাদের পুলিশের কোনো মোরাল নাই, আমাদের আর্মির কোনো মোরাল নাই, ভেঙে গেছে। এখন আসেন আমরা সবাই মিলে মোরাল উদ্ধার করতে পারি কিনা আদার দেন। দেখেন, একটা মানে আমাদের এখানে সংস্কার নির্বাচন নিয়ে আমরা অযথা বিতর্ক করেছি। বিএনপি জামাতের এই বিতর্কের বিরুদ্ধে আমি আপনার শোতে পর্যন্ত বলেছি, একটা রাষ্ট্র এরকম একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। শেখ হাসিনা একটা অপ্রতিষ্ঠিত মহিলা, উনি রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছে? হেলিকপ্টার থেকে গুলি করে। কোন রাষ্ট্রে শুনেছেন হেলিকপ্টার থেকে গুলি করে নাগরিককে মারতে? এটা কি যুদ্ধ? এটাকে আপনি যুদ্ধ করছেন আপনার নাগরিকদের বিরুদ্ধে? যিনি এই জায়গায় ফেলেছেন উনি তো আরো জঘন্য কাজ করবেন। উনাকে তো আমরা বলার চেষ্টা করেছি, যে আওয়ামী লীগকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে ভাই, শেখ হাসিনাকে আপনারা সামলায়া আপনারা একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে ঢুকেন। এই যে আপনারা একটা হাদিকে মারলেন না, আপনারা আরো একটা চিরস্থায়ী, আপনি এরকম 1000টা হাদিকে মারলে, বাংলাদেশ তো 18 কোটি মানুষের দেশ। বাংলাদেশের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা কি ভাই পারছে আমাদের আমাদের স্বাধীনতার আশা দমাইতে পারছে? এরশাদ পারছে? কেউ তো পারে নাই। তো এই জিনিসগুলো আর কত টেস্ট করবেন আপনারা? এই যে ওসমান হাদিকে মারছেন, আপনি বিশ্বাস করবেন না যে কি পরিমাণ আওয়ামী ঘৃণা আরো মানুষের মধ্যে উৎপাদিত হবে। এবং সেই এই ঘৃণার রাজনীতি তো নতুন করে আবার একটা মানে চক্রাকারে তৈরি হবে। এটা তো শেষ হবে না। এবং এইটা যুগ যুগ ধরে যদি আপনারা চলমান রাখতে চান, এবং এটা দিয়ে যদি মনে করেন যে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাবে, এটা তো যাবে না কখনো। মঞ্জু ভাই, এবং এই ভুলটা, জি না মঞ্জু ভাই, আপনি শেষ করলে আমি আবার মানে আপনি না, যেখান থেকে শুরু করেছেন সেটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। আপাতত আপনি যদি সরকারের জায়গা থেকে, বা আপনি শেষ করেন মঞ্জু ভাই, আমার আসলে আপনাকে মানে আমি বলছি এটা এমন একটা সরকার যাদের ন্যূনতম জ্ঞানবোধ নাই। যে আচ্ছা বলেন, একটা উপদেষ্টা এখন পর্যন্ত রিজাইন করেছে? এতগুলো ঘটনা ঘটেছে একটার পর একটা। গতকালকে একটা আমাদের জুলাই অভ্যুত্থানের আমাদের একজন নারী কর্মী, এনসিপির একজন নারী কর্মী মারা গেছেন। বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে, কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে।
শি ওয়াজ অলসো মানে রিস্ক, সেও কিন্তু একটা থ্রেটেনিং এর মধ্যে ছিল। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, সরকারের এই জায়গাটায় একদম আত্মোপলব্ধি করে এই ঘটনার পরে এই ঘটনার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার আমি মনে করি পদত্যাগ করা উচিত, মানুষের প্রতি সম্মান দেখিয়ে। খবর দিয়ে আসলে শুরু করেছিলাম আমরা আসলে, মানে একে কেমনে প্রতিরোধ করতে চাই, কেমনে এইটা যেন আর না ঘটে আমাদের জীবনে, যেন এরকম আর না ঘটে, সেটা জন্য আমরা কি করতে চাই বা কি করা উচিত, এই জায়গা থেকে আমরা মঞ্জু ভাইকে প্রথমে শুনে ডক্টর সায়ন্তকে শুনে আমরা শেষ করি যে মানে আমাদের আসলে কি করার আছে। আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বললাম, অনেক মানুষের রাগ আমাদের উপর, অনেক মানুষের ক্ষোভ আছে সরকারের উপর, অনেক মানুষের ক্ষোভ আছে রাজনৈতিক দলগুলির উপর, অর্থাৎ সবাই আমরা সবার উপরে কোনো না কোনোভাবে রাগ হয়ে আসি, ক্ষোভ হয়ে আসি। মাহফুজ আলম আমাদের সাবেক উপদেষ্টা, তিনি লাশের বদলে লাশের কথা বলেছেন, লাশ পড়লে লাশের কথা বলেছেন। এখন আসলে শরীফ ওসমান হাদি মারা গেলে কার সবচেয়ে বেশি সুবিধা, তিনি কার বিরুদ্ধে বেশি কথা বলছেন, সেইটা এখন তার কথাগুলি, যেটা মঞ্জু ভাই বলতেছিলেন যে তার কথাগুলি অনেক বেশিবার করে শোনা হইতেছে, তা আমরা নিশ্চয়ই তার কথাগুলি অনেক বেশিবার করে আরও শুনি, দেখি উনি কার বিরুদ্ধে কথা বলছেন, ওরকম একটা বাংলাদেশ আমরা পাই কিনা। তবে তার জন্য নিরাপত্তার জায়গায় আমরা আসলে কি করতে হবে সেটা যদি একটু বলেন মঞ্জু ভাই, যদি আগে একটু না, বলেন। আমি প্রথমে আপনি যে কথাটা বললেন যে একজন মেসেজ দিয়েছে যে আমরা ইন্না লিল্লাহ পড়ি নাই কেন, আসলে দেখেন আমরা কিন্তু শো শুরুর আগেই মানে আমরা কিন্তু সবাই ফেসবুকে দেখায় ইন্না পড়তে লিল্লাহ হবে তো, পড়েই দেখাই তো, ইন্না দেখায়ও লিল্লাহ পড়তে হবে তো। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে কিন্তু আমরা পোস্ট দিয়েছি এবং আমরা কিন্তু শোক প্রকাশ করেছি এবং আমরা বলেছি যে মনের সান্ত্বনা এটা যে হাদিকেও আল্লাহর কাছে ফিরে যেতে হয়েছে, আমাদেরও সবাইকে একদিন না একদিন ফিরে যেতে হবে। এটা কিন্তু মৃত্যুর দোয়া না, এটা কিন্তু মানুষের বিপদে, যে বলছে যে কোনো বিপদে পড়লে মানুষ এটা স্মরণ করবে। তো দুর্ভাগ্য হচ্ছে যে আমরা সবাই সবার উপরে ধর্ম কায়েম করতে চাই, মনে করি যে আমি তারে এটা পড়তে হবে, আমাকে শুনাইয়া পড়তে হবে, এইটা খুবই, আপনি যেটা বলেছেন এটা খুবই দুর্ভাগ্য। এবং যারা এই প্রবণতা মানে পোষণ করেন, আমি তাদেরকে খুব বিনয়ের সাথে বলবো যে প্লিজ ভাই এটা করেন না। আপনি ভালো থাকেন, আপনি ভালো হন, আপনি সুন্দর করে আরেকজনকে যদি মানে আপনি যদি মনে করেন আপনি একজন ভালো মুসলিম, আরেকজনকে আপনি সুন্দর করে বলেন যে খালেদ ভাই একটু যদি এরকম দোয়া পড়তেন, হয়তো আপনারা পড়েছেনও, তারপরে যদি একটু পড়তেন আমরা খুশি হই, এইভাবে বলেন না, অসুবিধা কি? একজন মানুষকে মানে তার বাইরের দিকটা দেখেই তাকে আপনি খারাপ মনে করার এই প্রবণতাটা, ভাই প্লিজ, এই রাষ্ট্রটা বদলাতে হলে আমাদেরকে নিজেদেরকে এই প্রবণতা থেকে বদলাতে হবে। আমি আপনাকে বলি খালেদ ভাই, দেখেন আমি একটু মাঝখানে ইন্ডিয়ান বলি, বর্ডার, অনেকে আমাকে বলেন যে শুধুমাত্র নেগেটিভ কমেন্টগুলি আপনি কেন পড়েন, তার জন্য এরা উৎসাহ পান কিনা। ভাই ব্যাপারটা এরকম না, আমি সারা জীবন আমার জন্য আসা ইতিবাচক কমেন্টগুলি আমি আর মানুষের সামনে তুলে ধরি না, আমার লজ্জা লাগে ভাই, শরম করে একটু। নেগেটিভ কমেন্টগুলি আমি নিজেকে শুধরানোর জন্য আমি এটা পড়ি। দেখেন ভাই, এই যে না আপনি ঠিক এটা আছে, বললেন, দেখেন যে আপনি এটা বললেন, এটার ব্যাপারে এটা শেষ, আমি একটু এই আজকে শেষ কমেন্ট পড়ি। জুয়েল কেস ওনার নাম, উনি বলতেছেন নিজের ব্যাপারে কোনো কমেন্ট এলে হয় উত্তেজিত হয় বা পরে বা তাচ্ছিল্য করে বাঁকা কোনো মন্তব্য করে, আমি জীবনে মন্তব্য করি না। আবারও বলি, পরিষ্কার সহনশীলতার অভাব, ঠিকানায় আসার পর থেকে তার এই সমস্যা প্রকট, কারণ ডয়েচে ভেলে অনেক কমপ্লায়েন্ট। ভাই প্লিজ আবার ডয়েচে ভেলে অনুষ্ঠানগুলি দেখেন। যাই হোক মঞ্জু ভাই, আপনি কন্টিনিউ করেন। আমি বলছি দেখেন আমাদের সীমান্তে প্রচুর লোক হত্যা হয় এবং হত্যা হওয়ার পরে ভারতীয় বিএসএফ বলে যে এরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়েছে, এরা অবৈধ চোরাচালানের সাথে জড়িত। কিন্তু দেখেন এই 5ই আগস্টের সময় বা 5ই আগস্টের পরে শত শত হাজার হাজার লাখ লাখ লোক, এই খনি, এই লুটেরারা বিনা ভিসায় এই সীমান্ত পাড়ি দিয়েছে। একটা লোককে বিএসএফ গ্রেফতার করেছে না, দুইটা লাঠিপিটা দিয়েছে না, দুইটা গুলি করেছে। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এ- পয়েন্ট। এই যে এই ঘটনাটা আপনি একটু দেখবেন, আমি বিশ্ব বিবেকের কাছে এবং ভারতের মানবতাবাদী নাগরিকদেরকে বলবো যে আপনাদের সরকারকে আপনারা এটা প্রশ্ন করবেন, যেই সীমান্তে আমার লোককে নির্বিচারে গুলি করে মারা হয়, সেই ভারত সরকার জানে না যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এখান থেকে যদি একটা খনি পালিয়ে যায়, তার দেশে যায়, এটা তার রাষ্ট্রের জন্য এটা অপমান, অপবাদ। কিন্তু কিছু কি করেছে? তারা করে নাই। এবং প্রচুর পরিমাণ লোক না, এটা যারা পার খুবই হয়ে যায়, এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট মঞ্জু ভাই। এত যে তারা অবৈধ অনুপ্রবেশের কথা বলে এরে গুলি করে, তারে ঝুলায় রাখে, তারে মারে, তো এগুলি অবৈধ অনুপ্রবেশ না? মানে এগুলি খুব বৈধ অনুপ্রবেশ হয়েছে, একটাও তো আমি জানি না যে অবৈধ অনুপ্রবেশ। না না না, বৈধ অনুপ্রবেশ হলে তো ভাই সিল টিল থাকতো, তারা হ্যাঁ, দেখাইতো, হ্যাঁ, আমরা হ্যাঁ, এখন দেখতে পারতাম না। হ্যাঁ। আমরা তো দেখতাম যে বিজিবির চেকপোস্ট পার হয়েছে, বিএসএফ এর চেকপোস্ট পার হয়েছে, এখানে সিল বিল থাকতো। ঠিক আছে, তো
তো এখন কথা হচ্ছে এই যে অবৈধ অনুপ্রবেশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, খনি